এই অ্যাবডোমিনাল ফ্যাট থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স, কার্ডিওভাস্কুলার প্রবলেম, হার্ট ফেলিয়ার, হার্টের একাধিক সমস্যা, সমস্ত নন কমিউনিকেবল ডিজিজগুলো, এনসিডি যাকে আমরা বলি, সেগুলো কিন্তু বাসা বাঁধবে। নমস্কার। হিপোক্রেটিস একটা কথা বলেছিলেন, সেটার আমি বাংলা অনুবাদ করে বলছি, যে যদি আপনার খাবারটাকে আপনি ওষুধ হিসাবে নেন, তাহলে মনে হয় না খুব বেশি ওষুধের শরণাপন্ন হতে হবে। তো সেটাকে মাথায় রেখেই ওবেসিটি, বিশেষ করে আজকাল মানুষদের যে সমস্যাটা হচ্ছে, অনেকেই আমাদের ক্লিনিকে আসেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, যে সেন্ট্রাল ওবেসিটি, যাকে আমরা ভিসরাল ফ্যাট বলে থাকি, অ্যাপেল শেপড, পিয়ার শেপড, এবং নানা রকমের বিজ্ঞানসম্মত যে নামগুলো হয়, অর্থাৎ অ্যান্ড্রয়েড ওবেসিটি, গাইনয়েড ওবেসিটি, এগুলো দেখা হয়। তো এগুলোর জন্য অবশ্যই আমরা যারা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আছি, তারা তার পুরো হাইট, ওয়েট, বিএমআই এগুলো ক্যালকুলেট করি। অনেক সময়তে ডেক্সা স্ক্যানিং করা হয়, অনেক সময়তে আমাদের যে টোটাল বডি ফ্যাট পার্সেন্টেজ, তার মধ্যে ভিসরাল ফ্যাট কতটা আছে, টোটাল বডি ফ্যাট কতটা রয়েছে, লিন মাস কতটা রয়েছে, অঙ্কের মাধ্যমে আমরা বুঝিয়ে দিই যে তার আপনার মধ্যে অ্যাকচুয়ালি এক্সেস বডি ফ্যাটটা কত। অর্থাৎ বডি ফ্যাট মানেই আমাদের এক্সেস বডি ফ্যাটটাকে কিন্তু আমরা বুঝি। অর্থাৎ রোগা মোটা এই বডি শেমিয়ে কিন্তু আমরা আসবো না, কারণ রোগা মোটার কিন্তু কোনো ব্যাপার এখানে নেই। এখানে ব্যাপারটা হচ্ছে তার আইডিয়াল বডি ওয়েট এবং তার বিএমআই। বিএমআই যে রেঞ্জটা আইসিএমআর বেঁধে দিয়েছেন 18.5 থেকে 22.9 বা 23, অর্থাৎ 23-র ওপরে যদি আমরা যাই তাহলে একটু মাইল্ড ওভারওয়েট, 25-এর উপরে গেলে ওবিসিটি, 30 থেকে 34.9 হলে ওবিসিটি গ্রেড 1, 34.9 থেকে 39.9 হলে ওবিসিটি গ্রেড 2, এবং অ্যাবাভ 39.9 বা 40-র উপর চলে গেলে মরবিড ওবিসিটি এবং হাই বিএমআই। সেটা কিন্তু একটা খুবই কনসার্ন হতে হবে। তো সেই জায়গাতে মাথায় রাখতে গেলে আমরা লিন বডি মাস ঠিক রাখবো, অর্থাৎ প্রোটিন ব্যালেন্সটাকে আমরা ঠিক রাখবো। প্রোটিন ব্যালেন্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? অনেক জায়গাতে অনেক ভুল তথ্য আমরা শুনতে পাচ্ছি যে হাইটের সাথে প্রোটিন, এটা কিন্তু একদম ভুল তথ্য। আমাদের হাইট কিন্তু জেনেটিক্যালি যেরকম ভাবে বাড়ে, একটা বয়সে গিয়ে সিজ করে যায়, কিন্তু আমাদের ওয়েট কিন্তু সব সময়তেই ভেরিয়েবল। অর্থাৎ আমাদের যেটা আইডিয়াল বডি ওয়েট হবে, খুব সোজা অঙ্ক, আমার যেটা হাইট হবে পূর্ণবয়স্ক মানুষের অবভিয়াসলি, তার সঙ্গে 100 মাইনাস করলে যে ওয়েটটা হবে সেটা একটা ছেলের আইডিয়াল বডি ওয়েট, এবং তার থেকে 105 বা 103 মাইনাস করলে যে ওয়েটটা হবে সেটা হচ্ছে একজন মেয়ের বা ফিমেলের বডি ওয়েট। এটা ভাবে আমরা আইডিয়াল বডি ওয়েটটা দেখব। এই আইডিয়াল বডি ওয়েটের সাথে 1.2 থেকে 1.5 গ্রাম গুণ করে যতটুকু প্রোটিন আসবে, সেই প্রোটিনটাই হচ্ছে আমাদের ধার্যত প্রোটিন। অর্থাৎ একজন ওবিস মানুষের বা যার সেন্ট্রাল ওবিসিটি রয়েছে, দেখতে হয়তো খুব রোগা, আবার রোগা কথাটা ইউজ করলাম, কিন্তু হয়তো তার মধ্যপ্রদেশটা অনেকটা বেশি, সেই জায়গাতে এটা মাথায় রাখতে হবে। এবং স্যাচুরেটেড ফ্যাট, সম্পৃক্ত ফ্যাট যেগুলো রয়েছে, অর্থাৎ ঘি, মাখন, বনস্পতি, চিজ, ক্রিম, এগুলোকে ডায়েট থেকে যতটা সম্ভব কম করতে পারা যায় কম করতে হবে। এবং যে সমস্ত তেলগুলো অ্যাকচুয়ালি তেল থাকে কিন্তু হাইড্রোজেনেশন প্রসেসে আমরা তাকে সলিড করছি, যাকে বলা হয় ট্রান্স ফ্যাট, অর্থাৎ মার্জারিন, বাজারের ভাজা ভুজি, মানে সিঙ্গারা, কচুরি, মানে প্রচন্ড রকমের ভাজাভুজি, চটপটা খাবার দাবারগুলো, এবং ময়দা জাতীয় বেশি খাবার দাবারগুলো, এবং তার সঙ্গে মার্জারিন অবশ্যই ডায়েট থেকে কিন্তু বাদ দিতে হবে। এবং যেটা আমাদের মুফা আর পুফা সমৃদ্ধ তেল, অর্থাৎ সর্ষের তেল, সাদা তেল 1:1 রেশিওতে ব্যালেন্স করে ডায়েটে রাখতে হবে, খুব বেশি ভাজাভুজি নয়। আমি বলছি যে একটা গার্লিকের খুব ভালো গুণ রয়েছে, আমি বলছি জিঞ্জারের খুব ভালো গুণ রয়েছে, কিন্তু যখনই সেগুলোকে আমরা ডিপ ফ্রাই করব, সেখান থেকে ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হবে, এবং সেই তেলের যে মানে হিটের সঙ্গে তার যে কেমিক্যাল টেক্সচার যে চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ওবেসিটি বাড়তে আরো বেশি সাহায্য করবে। সুতরাং সেইগুলোকে মাথায় রাখতে হবে যে একটা খাবারের খাদ্যগুণ আমি টেক্সট বই থেকে, যেটা আমরা টেক্সট বই পড়াশোনা করে এসেছি, সেই বই থেকে আমরা কোট করতে পারি, কিন্তু যদি তাকে খুব ডিপ ফ্রাই করেন, তাকে খুব জাঙ্ক হিসাবে প্রচন্ড মশলা সহযোগে বানান,
তার কিন্তু পুষ্টিগুণ, তার কিন্তু প্রোটিন গুণ অনেকাংশে কিন্তু ডিনেচার্ড হয়ে যাবে। অর্থাৎ যে ডিম সেদ্ধ আমরা ডিম সেদ্ধ মনে করে খাচ্ছি, যেখান থেকে ভালো অ্যালবিউমিন, ভালো গ্লোবিউলিন পাচ্ছি এবং ভালো প্রোটিনের ধর্মগুলো পাচ্ছি, কিন্তু সেইটাকে যদি খুব বেশি ডিপ ফ্রাই করে অতিরিক্ত তেল দিয়ে ফ্রাই করি, প্রোটিন তো থাকবেই, ডেফিনেটলি ডিনেচার্ড হয়ে যাবে, তো তার স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়ে যাবে। সুতরাং বেশি ফ্রাই বা বেশি মানে কি বলবো ভাজাভুজি যতটা সম্ভব কম খাবেন ততটা বেশি ভালো। এবং তার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে কার্বোহাইড্রেট যার আরকিউ এর মাত্রা অনেকটা বেশি, সেটাকে একটু কম করতে পারলে ভালো হয়। এবং মিক্সড প্ল্যাটার, অর্থাৎ আমি চেষ্টা করব হোল গ্রেইন সিরিয়াল, আটা খাবো, জোয়ার বাজরা রাগি ডায়েটের মধ্যে রাখবো, সব রকমের বাজার চলতি সবজিগুলো আছে ডায়েটের মধ্যে রাখবো। একটা জামরুল, কালো জাম পশ্চিমবাংলায় পাওয়া যায়, গ্লুটেন জিয়াজান্থিন খুব ভালো থাকে, কিন্তু সেইটাই যদি রাসবেরি ব্লুবেরি আমরা অনেক দূর থেকে কিনে আনি, মানে বাজার থেকে কিনে আনি, সেটা তো আমাদের পশ্চিমবাংলার খাবার নয়। অর্থাৎ ওবেসিটি ডায়েট মানে খুব কস্টলি ডায়েট নয়। ভাবতে হবে যে আমার এখানে যে ফলগুলো, যে সবজিগুলো, অর্গানিক কথাটা আজকাল উঠেছে, তাহলে কি আগে চাষি ছিলেন না? আগেও তো চাষি ছিলেন। অর্থাৎ অর্গানিক বলে কিছু নেই, কিন্তু যেগুলো আমাদের এখানে যে সমস্ত শস্যগুলো হচ্ছে, ফলগুলো হচ্ছে, গাছ পাকা পেঁপে, গাছ পাকা পেয়ারা, পেয়ারা, জামরুল, কালোজাম ডায়েটের মধ্যে আমরা বেশি করে রাখবো। জলটাকে আমরা কিন্তু ভুললে চলবে না। অর্থাৎ এসি ঘরে বসে আছি মানেই যে জল পান করব না, একেবারেই নয়। ইনভিজিবল পার্সপিরেশন হয়, জলটাকেও ডায়েটের মধ্যে কিন্তু রাখতে হবে। মোটামুটি যিনি ঘরে বসে কাজ করছেন ঘন্টায় ঘন্টায় 200 ml অফ জল পান করতে হবে, এবং বাইরে যিনি কাজ করছেন তার অবশ্যই জলের ভাগটা অনেকটা বেশি। ইউরিন ঠিক করে হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। অনেক সময়তে দেখবেন ডায়রিয়ার সমস্যায় ইউরিন বন্ধ হয়ে যায়, হাসপাতালে ভর্তি হয়, তিনি কিন্তু অ্যাকিউট কিডনি ইনজিওরির পেশেন্ট হয়ে যায়। সুতরাং এই ছোট ছোট জিনিসগুলোকে মাথায় রাখতে পারলে ভালো। ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার দাবার ডায়েটের মধ্যে রাখুন। তরমুজের মধ্যে খুব ভালো সিট্রুলিন আছে, ডায়েটের মধ্যে রাখুন। কাঁড়ি কাঁড়ি গ্লুকোজ পাউডার শুধুমাত্র গরমের মধ্যে খেলে চলবে না। একটা কথা মাথায় রাখতে হবে, ডাবের জলের মধ্যে খুব ভালো সোডিয়াম পটাশিয়াম রয়েছে। যদি কিডনির সমস্যা, পটাশিয়ামের সমস্যা খুব বেশি না থাকে, ডাবের জল ডায়েটের মধ্যে রাখুন। একটু এক্সারসাইজেস, আমাদের গাইডলাইন্স গুলো বলছে অন্তত পক্ষে সপ্তাহতে 150 মিনিট হাঁটা, ব্রিস্ক ওয়াকিং একটু রাখুন, তাহলে কিন্তু অ্যাবডোমিনাল ফ্যাট অনেকাংশে কিন্তু কমবে এবং আপনারা সুস্থ থাকবেন। অ্যাবডোমিনাল ফ্যাট কমানো মানেই কিন্তু আমাকে দেখতে কিরকম লাগছে তা নয়, আপনার গুণই আপনার পরিচয়। কিন্তু এই অ্যাবডোমিনাল ফ্যাট থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স, কার্ডিওভাস্কুলার প্রবলেম, হার্ট ফেলিয়ার, হার্টের একাধিক সমস্যা, সমস্ত নন কমিউনিকেবল ডিজিজগুলো, এনসিডি যাকে আমরা বলি, সেগুলো কিন্তু বাসা বাঁধবে। সুতরাং এখনই কিন্তু আপনার ইঞ্চেসের ওপর জোর দিন। মোটামুটি ছেলে হলে তার ইঞ্চেস 32 থেকে 34 ইঞ্চেস, মেয়ে হলে উইদিন 32 ইঞ্চেসের মধ্যে যদি আমাদের মানে ওয়েস্ট সার্কামফারেন্সেস থাকে, আমি এটা অ্যাপ্রক্সিমেটলি বললাম, তাহলে কিন্তু ঠিক। অ্যাবাভ 40 ইঞ্চেস, 45 ইঞ্চেস, আমার কোমরে বেল্ট হচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে আমি কি খাবার দাবারগুলো খাবো সেগুলোকে মাথায় রাখবেন। আমি তো ব্যালেন্স ডায়েটের কথা বললাম, অনেকে কিটো ডায়েট, ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কথা অনেকে বলে থাকেন। আজকে এই কথা আমি বলবো না, এটা নিয়ে অন্য এপিসোড করব। কিন্তু কিটো ডায়েট, ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কিন্তু একটা সময়সীমা রয়েছে। সেই সময়সীমা যদি আমরা লঙ্ঘন করে যাই, কিটো অ্যাসিডোসিস, ব্রেনে কিন্তু কিটোন বডিজ জমতে পারে, মারাত্মক বিপদ হতে পারে। অবশ্যই পরামর্শ করুন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে আপনার ডায়েট প্রেসক্রিপশনের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।